এমন মেয়েকে কি ভালো না বেশে পারা যায়? কি সুন্দর স্বভাব। এক্ষুনি বিছানা গোছাচ্ছে, ঘর গোছাচ্ছে, ঘরের সমস্ত কাজকর্ম করছে। সারাদিন তো সময় কাটে না, কি করবো আর। আমি তো তোমার সঙ্গে গল্প করতেই চাই। আমি ভাবি তুমি বোধহয় বিরক্ত হবে, সেই জন্য আর করি না। আমি ভালোবাসি, আমি কিন্তু কথা বলতে খুবই ভালোবাসি, কিন্তু কি বলবো বুঝতে পারি না আঙ্কেল। নতুন করে তো কথা বলতে হবে, পুরনো তো কিছুই আর মনে পড়ছে না। সব আগের কথা আপনার মনে পড়ে যাবে, সব। আই প্রমিস। আপনার আগের সব কথা আমি আপনাকে ফিরিয়ে দেবো। আমার ছেলের কিন্তু ডাক্তার হিসেবে বিদেশে যথেষ্ট সুখ্যাতি আছে। ও তো সমানে চেষ্টা করে যাচ্ছে। ওর ডাক্তার বন্ধুদের সঙ্গে কথা বলছে, তোমার মেডিসিন চেঞ্জ করছে। ও তো প্রায় সারাদিন তোমাকে নিয়েই পড়ে আছে। দেখো, ঈশ্বরের কি ইচ্ছে তা তো বলা যায় না। ঈশ্বর হয়তো জেনে বুঝেই তোমাকে এখানে পাঠিয়েছেন। হয়তো তুমি চিরকাল আমাদের কাছে থাকবে বলেই ঈশ্বর তোমাকে এখানে পাঠিয়েছেন। তোমার যদি স্মৃতি ফিরে আসে, তোমার অতীতের সব কথা মনে পড়ে যায়, যা যা তুমি ভুলে গেছো সব কিছু তোমার যদি মনে পড়ে যায়, তাহলে আমি আর তোমার আঙ্কেল আমরা দুজনে মিলে তোমাকে তোমার বাবা মার কাছে ছেড়ে আসবো। এমনও হতে পারে তোমার বাবা মার কাছ থেকে তোমাকে চিরদিনের জন্য আমাদের কাছে নিয়েও আসতে পারি। তুমি এমন করে বলছো যে ও ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ছে। না না, এভাবে অপ্রস্তুত করাটা তোমার উচিত হচ্ছে না। তুমি কিচ্ছু টেনশন করো না মা, তুমি যা বলবে তাই হবে, তুমি যা ভাববে তাই হবে, তুমি না বললে কিচ্ছু হবে না। বাবা, বাবা একটু যাও তো এখন ঘর থেকে। কি? মা, মা যাও, তোমরা ঘর থেকে যাও, ওকে একটু বিশ্রাম নিতে দাও প্লিজ। আমার বিশ্রামের কোনো দরকার নেই। দরকার নেই? ডাক্তারটা কে, আপনি না আমি? আমার মনে হচ্ছে যে আপনার বিশ্রামের দরকার, তাই বলছি আপনার বিশ্রাম নিতে হবে। মা যাও না প্লিজ। দাঁড়া, আমি তো ভুলেই গিয়েছিলাম এই সময় জুস খাবার সময়। আমি দৌড়ে জুসটা নিয়ে আসি। ও বা, ততক্ষণ তো আমি তাহলে গল্প করতেই পারি ওর সাথে। হ্যাঁ, ও কি বাচ্চা নাকি যে ওর কি যে করো না তোমরা। আমাদের কাছে তো ছেলে মানুষই। তুই তো বিদেশে থাকিস, এসব কিছু বুঝবি না। আমরা দুজন প্রাণী এই বাড়িতে থাকি, কত যে নিঃসঙ্গ। এই মেয়েটা এসছে বলে একটু কথা বলার লোক পেয়েছি, কিন্তু আমার ভয়ও হচ্ছে ওকে তো একদিন চলে যেতে হবে। সেটা ভেবেই আমাদের কি বলবো আর, দেখে কেমন মায়া পড়ে গেছে ওর উপরে। দেখো, আমি কিন্তু জুসটা নিয়ে এসেছি, তুমি লক্ষ্মী মেয়ের মতো এটা খেয়ে নাও। আর তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি তোমাকে জোর করে খাইয়ে দেবো। কেমন? ধরো ধরো, খাও। আমি জানি না আন্টি, এর আগে কখনো আমার মুখের সামনে এভাবে কেউ খাবার তুলে দিয়েছে কিনা। আন্টি কেন বলছো? আন্টি বললে কিরকম ফর্মাল মনে হয়। তুমি আমাকে মামুনি বলে ডাকতে পারো। ডাকবে মামুনি বলে? মা, মা এবার ওকে জুসটা খেয়ে বিশ্রাম নিতে হবে, ওকে বিশ্রাম নিতে দাও। ওকে, আচ্ছা বলছি আপনাকে আমি এই মেডিসিনটা দিচ্ছি, এটা খেয়ে আপনি ঘুমাবেন।
আমাকে তো মেডিসিনগুলো বুঝিয়ে দিলেই পারেন। সবসময় কেন নিজে আমাকে মেডিসিন দেন? বুঝিয়ে দিলে আমি নিজেই খেতে পারি। অনেক রকম মেডিসিন আছে তো, আপনার প্রথম প্রথম অসুবিধা হতে পারে, তাই আমি নিজে থেকে দিই। এই ওষুধের কম্পোজিশন আমি জানি। আপনি কি করে জানলেন? তা বলতে পারবো না, কিন্তু এই ওষুধের কম্পোজিশন আমার জানা। আপনি আপনি মেডিসিনের কম্পোজিশন জানেন মানে? আপনি কি মেডিকেল স্টুডেন্ট ছিলেন মানে, বা সেরকম কোনো ডাক্তারি ট্রেনিং আপনার আছে? জানি না, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে যাই বলো সবই ঈশ্বরের দান। সুমিতা চলো আমরা এখন বেরোই এখান থেকে, আর দীপকে ওষুধ খাওয়াবে, তারপরও ওষুধ খেয়ে বিশ্রাম নেবে, ঘুমোবে। আমরা আসি, চল। শোনো, জুসটা কিন্তু খেয়ে নেবে, কেমন? চলো। আসি। আমি কিন্তু অবাক হলাম। আমি অবাক করার জন্য কিন্তু কিছু করিনি। আমার মনে হলো তাই বললাম। না না, মানে আমি সেটা বলিনি, আপনার মনে হয়েছে তাই জন্যই আপনি বলেছেন। আমার একটু অবাক লাগলো আর কি। যাই হোক, এবার ওষুধটা খেয়ে নিন। টেম্পোরারি মেমোরি লসের জন্য ডাক্তার এই ওষুধটা প্রেসক্রাইব করেন। আপনার কি আগে এরকম হয়েছিল? বলতে পারবো না, জানলে তো বলেই দিতাম যে আমি কোথা থেকে এসেছি, কার বাড়ির মেয়ে। দ্যাটস রাইট। আপনি না আমার বাবা মার কথায় কিছু মনে করবেন না, অপ্রস্তুত হবেন না। আপনার বাবা মা কি এমন বলেছেন যে আমি অপ্রস্তুত হব? না মানে সেটা আপনি খেয়াল করেননি হয়তো। ওনারা হয়তো আপনাকে একটু বিব্রত করছিলেন, হয়তো বা দে ওয়ার বদারিং ইউ। বুঝতেই তো পারছেন এখানে একা থাকেন ওনারা, দে ভেরি লোনলি, তাই হয়তো বা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছিলেন। আপনি আমেরিকায় একাই থাকেন? ইয়েস, এখন অবধি একাই। বিয়ে করেননি? না, বিয়ে করিনি। আচ্ছা, না বিয়ে করিনি মানে এটা নয় যে আমি কোনোদিন বিয়ে করব না, বা বিশ্বের প্রতিজ্ঞা করেছি আমি বিয়েই করব না, সেরকম কিছু নয়। তাহলে তো বাবা মাকে বলতেই পারেন, ওরা আপনার জন্য একটা ভালো মেয়ে খুঁজবে। বাবা মা তো মনে করছেন তারা ভালো মেয়েই পেয়ে গেছেন। তার মানে? না না, মানে কিছু নেই, আমি এমনি বললাম। আপনি সময় নষ্ট করবেন না, ওষুধটা খেয়ে নিন, ঠিক আছে? আমি পরে আবার আসবো। আমার ঘুম পায় না। নিন, ওষুধটা খেয়ে নিন। আপনার এখন একটু ঘুম পাবে ওষুধটা খাওয়ার পর। অবশ্য আপনার ব্রেনেরও তো এখন একটু রেস্ট দরকার। আপনি খুব কাইন্ড হার্টেড। এত অল্পতে আমাকে বুঝে গেলেন? আপনারাও তো আমাকে অল্পেই বুঝেছেন। যদি বোঝার হয় না, অল্পতেই বোঝা যায়, বেশি সময় লাগে না বুঝতে।
আর যদি কাউকে বোঝা না যায় তাকে তাহলে কোনোদিনও বোঝা যায় না। আমি ওষুধটা খাওয়ালাম একজন ডাক্তার হিসেবে, এটা কিন্তু আমার ডিউটি। আপনি কি শুধু ডিউটি করছেন? না, শুধু ডিউটি করছি না, এটা ঠিক, তার বাড়তি কিছু করছি। জানেন তো, এটা আমার একটা চ্যালেঞ্জ। আপনাকে যে অবস্থা থেকে আমি বাঁচিয়ে ফিরিয়ে এনেছি, তারপরে আপনার জীবনে যাতে কোনো ফাঁক না থাকে সেটা এনশিওর করা আমার কর্তব্য। আর আমি সেই কর্তব্যটাই করছি, কিন্তু কেন করছি সেটা তো বুঝতে পারছি না ম্যাডাম। এনিওয়ে, আপনাকে আর বিরক্ত করবো না। আপনি জুসটা খেয়ে বিশ্রাম নিন, ঘুমিয়ে পড়ুন। ওকে? আজ আমি এখানে আপনাদের ডেকেছি একটা বিশেষ কারণে। আমাদের এক কলিগের জীবনে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। এটা একটা স্মরণসভা নয়, আমরা ঘটনাটার পর্যালোচনা করতে চাই আর অলমাইটির কাছে প্রার্থনা করছি যে শবনম খাতুনের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তিনি যেন কোনো অলৌকিক উপায়ও আমাদের কাছে এসে পৌঁছন, আমরা যেন তার কোনো খোঁজ খবর পাই। আপনারা সকলেই জানেন ডক্টর শবনম খাতুন একজন সুচিকিৎসক ছিলেন, আর এই হাসপাতালের জন্য কতটা যোগ্য আর প্রয়োজনীয় ছিলেন। আমি এখানে অনেক পেশেন্ট পার্টিকে দেখতে পাচ্ছি, অনেক পেশেন্টকেও দেখতে পাচ্ছি। ডক্টর শবনম খাতুনের ব্যাপারে এই স্মরণ সভায় বলেই সবাই এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই শুভ ইচ্ছেতে একদিন শবনম খাতুন আমাদের কাছে ফিরে আসবেন। উনি সশরীরে না এলেও উনি আমাদের স্মরণে, আমাদের মননে সব সময় থাকবেন, আর আমাদের চলার পথে উনি আমাদের এগিয়ে নিয়ে যাবেন। আর এটা আমরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। এই হাসপাতালে ওনার স্বামী ডক্টর যশোজিৎ বোসও চাকরি করেন, উনি এখানে আছেন। ওনার সঙ্গে বেড়াতে গিয়েই দুর্ঘটনাটা ঘটে। পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনো কোনো রকম কোনো খোঁজ বা ট্রেস পাওয়া যায়নি। কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু এই আশাটা রাখছি যে তার আমরা খোঁজ পাবই। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি সবাই মিলে প্রার্থনা করি তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা ফিরিয়ে দেবেন না। আমরা সকলে চাই শবনম আবার ফিরে আসুক। এবার আমি ডক্টর যশোজিৎ বোসকে বলবো দু একটা কথা বলার জন্য। যশ, চ, আমি যাচ্ছি। যশ, স্যার, নমস্কার। আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন এই মুহূর্তে ডক্টর যশোজিৎ বোসের মানসিক অবস্থাটা কীরকম। খুব স্বাভাবিকভাবে কথা বলার মতো অবস্থায় নেই। আমি ওর বন্ধুই বলতে পারেন। আমাদের বন্ধুত্ব তো অনেক বছরের, দীর্ঘদিনের, সেই কলেজ লাইফ থেকে। তারপর আমরা আমাদের বন্ধুত্বটাকে একটা
আরও ঘনিষ্ঠ পরিণতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, ঘটনাচক্রে আমাদের বিয়েও হয়। তারপর আনফর্চুনেটলি ঘটনাচক্রে আমাদের বিয়েটা দীর্ঘস্থায়ী হয় না। আমরা দুজনেই ডিসিশন নিই যে আমরা এই বিবাহ বন্ধন থেকে মুক্তি নেব দুজনেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে বন্ধুত্বটা থাকবে। বিবাহ সূত্রে যোগাযোগ না থাকলেও আমাদের বন্ধুত্ব সূত্রে যোগাযোগটা থাকবে, এবং সেটা আজও আছে। যশ পরে শাবনমকে বিয়ে করে, এবং আজ আমি অকুণ্ঠ চিত্তে এটা স্বীকার করতেই পারি যে শাবনম এমনই একটি মেয়ে যাকে ভালো না বেশে হয়তো যশ পারতই না। সত্যি শাবনম এতটাই ভালোবাসার দাবি রাখে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শাবনম আমার সব থেকে শত্রু হওয়ার কথা ছিল, সব থেকে বড় শত্রু হওয়ার কথা ছিল বোধহয়। কিন্তু আমি পারলাম না। একটা সময়ের পর আমিও শাবনমকে ভালো না বেশে পারলাম না। আমারও শাবনমের সঙ্গে কিন্তু কোথাও একটা বন্ধুত্বই রয়ে গেল। আজ এখানে দাঁড়িয়ে কথাগুলো বলা যে কি কষ্টের। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এমন একটা দিন আসবে। তবু এত কিছু বলার পরেও আমি বিশ্বাস রাখি, এই প্রার্থনা সবার যদি জোর থাকে তাহলে আমি বিশ্বাস রাখি যে সকলের প্রার্থনার জোরে শাবনম একদিন ফিরে আসবে আমাদের মাঝে। যশ আবার শাবনমকে ফিরে পাবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। যশ আজকে কথা বলার মতো অবস্থায় নেই। শাবনম যশের গান খুব পছন্দ করত। ইনফ্যাক্ট যশের গান আমরা সবাই পছন্দ করতাম। কলেজ লাইফে যশকে অনেকবার রিকোয়েস্ট করতাম গান গাওয়ার জন্য, এতটাই ভালো গাইতো। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এটুকুই বলতে পারি, আমি যশের কাছে এটুকুই অনুরোধ করতে পারি, ও যেন শাবনমের স্মৃতির উদ্দেশ্যে বা শাবনমকে মনে করে দু চার লাইন গান শোনায়। আমার বিশ্বাস শাবনম যেখানেই থাকুক না কেন তো যশকে ভালোবাসে। তাই যশের আকুতি এই গানের মধ্যে দিয়ে শাবনমের কাছে নিশ্চয়ই পৌঁছবে। ও নিশ্চয়ই বুঝতে পারবে। আর আরো একটা বড় কথা হলো, প্রকৃত ভালোবাসা কখনো ধরা না দিয়ে পারে না। যশ আর শাবনম দুজন দুজনকে প্রকৃত অর্থেই ভালোবাসে। এই আজকে এই প্রার্থনা সভায় দাঁড়িয়ে যশের গানের মধ্যে দিয়ে শাবনম যশের কাছে ধরা দেবে এই বিশ্বাস রাখি আমি। যশ, চিরকাল যখনই কোনো লড়াই হয়েছে, সেই লড়াইয়ে শাবনম অগ্রপথিক থেকেছে। আজকে একটা সাংঘাতিক, এই প্রথম একটা কঠিন লড়াই, যেই লড়াইয়ে শাবনম আমার পাশে নেই। এটা আমার জীবনের সব থেকে কঠিন লড়াই, সব থেকে বড় লড়াই। আজ এই লড়াইটা আমাকে একা লড়তে হচ্ছে। আপনারা সবাই আমাকে অনুরোধ করেছেন একটা গান গাওয়ার জন্য। আমি জানি না আমি আজকে গান গাইতে পারবো কি পারবো না, তবে আমার ভেতরে যে কান্নাটা জমে আছে সেই কান্নাটাকে আমি আমার গানের মধ্যে দিয়ে মুক্তি দিতে চাই।
আমি জানি না, আমি জানি না আমার আমার গানটা শবনমের কাছে পৌঁছবে কি পৌঁছবে না, কিন্তু আমার আমার কান্না ওর কাছে ঠিক পৌঁছবে। আর আমার কান্না ওর কাছে একবার পৌঁছলেও ও আমার কাছে ঠিক ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। ও আমার কাছে ফিরে না এসে থাকতেই পারবে না। আজ আমি সেই বিশ্বাস থেকে এই গানটা গাইছি।